অনলাইনে তো সম্পদ গড়ার পরামর্শের কোনো অভাবই নেই, কিন্তু একজন মুসলিম হিসেবে দেখলে ওগুলোর বেশিরভাগই খুব একটা কাজে আসে না। তাই আজকে আমরা গতানুগতিক পরামর্শের বাইরে গিয়ে দেখব এমন একটা সুগঠিত ঈমান ভিত্তিক পথ, যেটা হালাল উপায় সম্পদ অর্জনের ১৫টি অভ্যাসের উপর ভিত্তি করে তৈরি। আর সমস্যাটা তো ঠিক এই জায়গাতেই। অনলাইনে দ্রুত ধনী হওয়ার যেসব পরামর্শ ঘুরে বেড়ায়, সেগুলো প্রায়ই খুব অস্পষ্ট হয়, কোনো পরিষ্কার পথ দেখায় না। এই জন্যই দরকার এমন একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক, যা শুধু কি করতে হবে তা বলবে না, বরং আমাদের চরিত্র আর মানসিকতাকে তৈরি করার ওপর জোর দেবে। এই যে দুটো পথের কথা বলা হচ্ছে, পার্থক্যটা কিন্তু আসমান জমিন। একদিকে আছে শুধু চাকচিক্য আর লোক দেখানো ব্যাপার, আর অন্যদিকে আছে একটা গভীর উদ্দেশ্য চালিত দৃষ্টিভঙ্গি। তো আমরা ফোকাস করব দ্বিতীয় পথটার উপর, কিভাবে এমন কিছু তৈরি করা যায় যা আসলেই টিকে থাকবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই ফ্রেমওয়ার্কের প্রথম ধাপটাই হলো আমাদের ভেতরের ভিত্তি। কারণ আসল সাফল্য কিন্তু বাইরে থেকে আসে না, এটা তৈরি হয় ভেতর থেকে। এর শুরুটা হয় আমাদের চরিত্র দিয়ে। এই ফাউন্ডেশনে আছে ৪টা মূল অভ্যাস, যা আমাদের ব্যক্তিগত আর আধ্যাত্মিক চরিত্রকে গড়ে তোলে। যে কোনো কিছু শুরু করার আগে এই ভিতটা কিন্তু একদম পাকা করে নিতে হবে। প্রথমটা হলো সঠিক উদ্দেশ্য, তারপর আত্মসচেতনতা, তওবা এবং সবশেষে কৌশলগত একাকিত্ব। দেখুন, আমাদের ধর্মে কিন্তু নিয়ত বা উদ্দেশ্যের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। যখন আমাদের আর্থিক লক্ষ্যগুলো আল্লাহর সন্তুষ্টির সাথে জুড়ে যায়, তখন পুরো কাজটাই কিন্তু একটা ইবাদত হয়ে যায়। এতে করে কি হয়? আমাদের টেনশন কমে যায়, কারণ তখন আমাদের চালিকা শক্তি শুধু টাকা থাকে না, বরং একটা মহৎ উদ্দেশ্য থাকে। এর পরের ৩টা অভ্যাসও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আত্মসচেতনতা আমাদের বুঝতে সাহায্য করে যে ব্যবসার এই যাত্রায় আমাদের আসল লড়াইটা কিন্তু নিজের সাথেই। তবা আমাদের শক্তি দেয় ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর। আর কৌশলগত একাকিত্ব জিনিসটা কি? এর মানে হলো সব হইচই থেকে দূরে এসে একটু একা বসে নিজের কাজ আর ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করা। কারণ সেরা আইডিয়াগুলো তো আসে শান্ত মাথায়, তাই না? তো আমাদের ভেতরের ভিত্তিটা যখন শক্ত হলো, এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মানসিক দক্ষতা। ব্যবসার পথে যে হাজারো চ্যালেঞ্জ আসে, সেগুলো মোকাবেলা করার জন্য সঠিক মানসিকতা আর চিন্তার ধরন থাকাটা কিন্তু অপরিহার্য। এই ধাপে আমরা এমন ৪টা মানসিক অভ্যাস নিয়ে কথা বলবো, যা আমাদের সিদ্ধান্ত নিতে, কঠিন সময়ে টিকে থাকতে আর লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে। চলুন একটা একটা করে এগুলো একটু দেখি। প্রথমটা হলো সব সময়ে নতুন কিছু জানার আগ্রহ, মানে নিজেকে একজন ছাত্র ভাবা। আর দ্বিতীয়টা বিলম্বিত পরিতৃপ্তি, মানে তাৎক্ষণিক লাভের পেছনে না ছুটে বড় লক্ষ্যের জন্য ধৈর্য ধরে কাজ করা। এই কথাটা ব্যাপারটা খুব সহজ করে দেয়। হয় এখনকার কঠিন পথটা বেছে নিন, না হয় ভবিষ্যতের আরও কঠিন পথের জন্য প্রস্তুত থাকুন। রিস্ক ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এটাই, যারা সফল তারা সবসময় আগে নিজেদের রক্ষা করার কথা ভাবেন। সবচেয়ে খারাপ কি হতে পারে সেটার জন্য তারা প্রস্তুত থাকেন। আর উচ্চ চাপ সহনশীলতা তাদের চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটা কথা মনে রাখতে হবে, চাপ কিন্তু আমাদের ভাঙার জন্য আসে না, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। আচ্ছা, আমাদের ভেতরের ভিত্তি আর মানসিকতা নিয়ে তো কথা হলো, এবার তৃতীয় পর্বে আসা যাক, যেটা সবচেয়ে বেশি কাজ কেন্দ্রিক। এই পর্বে আমরা দেখব কিভাবে চিন্তাগুলোকে কাজে পরিণত করা যায়, মানে এক্সিকিউশন পাওয়ার। কোনো কিছু করে দেখানোর জন্য, মানে এক্সিকিউশনের জন্য 5টা অভ্যাস দরকার। মানুষকে নিজের লক্ষ্যের সাথে যুক্ত করার ক্ষমতা, সুযোগ এলে ভেবেচিন্তে ঝাঁপিয়ে পড়ার সাহস, সবকিছুর দায়িত্ব নেওয়ার মানসিকতা, আবেগের বদলে দক্ষতার উপর জোর দেওয়া, আর সবশেষে একটা সিস্টেমের মাধ্যমে কাজ করা। এক্সট্রিম ওনারশিপ বা চরম মালিকানার এই আইডিয়াটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর মানে হলো, যাই ঘটুক না কেন, ভালো বা খারাপ, তার পুরো দায়িত্ব নিজের কাঁধে নেয়া। দলের কেউ ভুল করলে সেটাও আপনার ব্যর্থতা। যখন কেউ সবকিছুর দায়িত্ব নেয়, তখনই সে বদলানোর ক্ষমতা পায় এবং ফলাফল নিয়ে আসতে পারে। আমরা তো সারা জীবন শুনে এসেছি ফলো ইয়োর প্যাশন, তাই না? কিন্তু সত্যিটা হলো, প্যাশন কিন্তু বিপদের সময় উধাও হয়ে যেতে পারে। তার চেয়েও ভালো উপায় হলো এমন একটা বিষয়ে দক্ষতা অর্জন করা, যা মানুষের কাজে লাগে। যখন কোনো কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন আর তার ভালো ফল পাবেন, দেখবেন প্যাশন আপনা আপনি চলে এসেছে। এই সব কিছুকে এক সুতোয় গাঁথার জন্য দরকার সিস্টেম্যাটিক থিঙ্কিং। সাফল্য মানে শুধু দিন রাত খেটে যাওয়া না, বরং একটা ভরসামন্দ সিস্টেম তৈরি করা। যখন আপনার সব কাজ একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাবে, তখন সাকসেস আর ভাগ্যর ব্যাপার থাকে না, এটা একটা প্রেডিক্টেবল ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এই পর্বটা শুধু সাফল্য পাওয়া নিয়ে না,
বরং সেই সাফল্যকে টিকিয়ে রাখা এবং সেই সাফল্যকে একটা বড় উদ্দেশ্যে কাজে লাগানো নিয়ে। এখানে আমরা শেষ দুটো অভ্যাস দেখব যা নিশ্চিত করবে যে আমাদের সাফল্য যেন হঠাৎ করে হারিয়ে না যায় এবং যা আমাদের নিজেদের থেকেও বড় কিছু করার জন্য তৈরি হয়। এই স্লাইডে যে তুলনাটা করা হয়েছে এটা কিন্তু একটা চরম সত্যি কথা। সফল হওয়াটা একটা স্প্রিন্টের মতো হতে পারে, কিন্তু সফল থাকাটা একটা ম্যারাথন। সফল হওয়ার পর শুধু টাকা সামলালেই হয় না, তার চেয়েও বেশি জরুরি হলো সেই অভ্যাসগুলোকে ধরে রাখা যেগুলো আমাদের সাফল্য এনে দিয়েছে। আর এর জন্য দরকার শৃঙ্খলা আর নম্রতা। তাহলে প্রশ্ন হলো, এত কিছুর উদ্দেশ্যটা কি? দেখুন, সম্পদ নিজে ভালোও না খারাপও না, এটা একটা ছুরির মতো হাতিয়ার। এটা দিয়ে আপনি কারো উপকারও করতে পারেন, আবার ক্ষতিও করতে পারেন। শেষ বিচারের দিনে এই টাকাই আমাদের পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে। তার মানে আমাদের আসল লক্ষ্য হলো এমন একটা কিছু তৈরি করা যার প্রভাব অনেক দিন থাকবে, যা শুধু আমাদের জন্য না, বরং আমাদের পরিবার, সমাজ আর উম্মার কাজে আসবে। আসল লেগাসি তো সেটাই, যে ভালো কাজটা আমাদের চলে যাওয়ার পরেও থেকে যায়। তো পুরো আলোচনার শেষে আসুন আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি। এই অভ্যাসগুলো আমাদের এই দুনিয়ায় সফল হতে সাহায্য করবে, ঠিক আছে, কিন্তু আমরা কি এমন কিছু তৈরি করছি যা শুধু এই দুনিয়াতেই না, আমাদের আখেরাতেও জেতাতে সাহায্য করবে? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককেই নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।